বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক 2 আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 8 দিন এবং শহীদুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফিকেও 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সকালে একাধিক হত্যা মামলার আসামি পুলিশের সাবেক 2 আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হকের সঙ্গে তাকেও আদালতে তোলা হয়। প্রত্যেকের 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল্লাহিল কাফিকে 8 দিন এবং শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে অত্র আদালতে উপস্থিত করা হয় এবং আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। এই 3টি মামলায় এবং এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উভয় মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন, তারা তাদের বক্তব্য রেখেছেন এবং রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে আসামিদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেন। এই মামলাগুলোতে ভবিষ্যৎ কি এবং ভবিষ্যৎ যদি না থাকে তাহলে বাদী ক্ষতিগ্রস্ত হবে এবং প্রকৃত বিচার পাবে না এবং মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে আদালতের প্রতি সেটা হারিয়ে ফেলবে। তখন বিজ্ঞ আদালত আমরা রিমান্ড বাতিলপূর্বক আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে ওনারা রিমান্ড 7 দিন এবং 2 জনের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে মধ্যরাতে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মঙ্গলবার রাত 10টার পরে দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তারে গুলশান 1 নম্বরের আকাশ টাওয়ারে অভিযান চালানো হয়। ওই ভবনে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ও তার অফিস রয়েছে। পরে রাত 1:45টার দিকে ওই অফিস থেকে গ্রেফতার করা হয় তাকে। এর আগে মঙ্গলবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এক বার্তায় জানায়, স্বর্ণ ও হীরা চোরাচালান সহ বেশ কিছু অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় 2 দিন বন্ধ এবং 1 দিন সীমিত আকারে সেবা দেওয়ার পর আজ পুরোদমে চালু হয়েছে বহির্বিভাগ সেবা। সকাল থেকে বহির্বিভাগের সামনে ভিড় দেখা গেছে রোগীদের। হাসপাতালের বহির্বিভাগের সামনে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সেবা পেয়ে রোগীদের স্বস্তি প্রকাশ করতে দেখা গেলেও কারো কারো কণ্ঠে ছিল অভিযোগের সুর। দীর্ঘ সময় অপেক্ষার পরও ডাক্তার আসেননি বলে জানান তারা। সব মিলিয়ে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম পুরোদমে শুরু হওয়ায়। কালকে কোনো নার্স বা কোনো ডাক্তারও কোনো কিছু দেখেনি, জাস্ট একটু আইসা ফাইল গাইডটা চলে গেছে। কিন্তু আজকে সবাই আইসা দেখছে যে এটা করেন সেটা করেন, এটা লাগবে ওটা লাগবে সব কিছুই বলে দিচ্ছে। এখন আবার যে পরীক্ষা রিপোর্ট নিয়ে আসি, তখন আবার আসবে, এসে দেখবে। অল টাইম মনিটরিংয়ে রাখে। আর আমাদের তো সেনাবাহিনীরা ওনারা আছে করতেছে, যদি আরও একটু মনিটরিং করতো আমার মনে হয় আমরা সাধারণ রোগীরা একটু অনেক হেল্প পেতাম। দাবি পূরণ না হওয়ায় এখনও কাজে ফেরেনি ময়মনসিংহের ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে সাধারণ চিকিৎসা কার্যক্রম, তবে স্বাভাবিক রয়েছে জরুরি বিভাগের সেবা। এদিকে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এর আগে গতকাল মঙ্গলবার হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান তারা। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে আনসার ব্যাটালিয়ন্স বিজিবি মোতায়েন চেয়ে জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে নিয়ে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শেষ হবার কথা রয়েছে।
সরকার গঠনের পর সচিবদের নিয়ে এটি সবচেয়ে বড় বৈঠক। ৫৫টি মন্ত্রণালয়ের সচিবগণ এতে উপস্থিত আছেন। এর আগে ১২ আগস্ট ২৫টি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে আরেকটি বৈঠক হয়েছিল। আজকের এই বৈঠকে প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, দুর্নীতি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং নতুন সরকারের সংস্কার পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। বন্যার্তদের জন্য বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত ১৩ কোটি টাকার বেশি নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। নয়াপল্টনে বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলাকালে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, আরও ২ দিন ত্রাণ ও নগদ টাকা দেয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘরবাড়ি, জরুরি সরঞ্জাম দিয়ে পুনর্বাসন শুরু করবে বিএনপি। সারা দেশের তৃণমূল নেতাকর্মীদের সাথে সমন্বয় করে কেন্দ্রীয় ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে জানান ডাক্তার জাহিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং ইউনিট পর্যায়ে অর্থাৎ জেলা, উপজেলা, পৌরসভার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনসমূহের সদস্য ভাই ও বোনেরা, তারা এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। আমরা গত কালকে রাত্র পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ মানুষের মাঝে এবং বন্যার্ত মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারছি। কুমিল্লায় বন্যা শেষে দৃশ্যমান এর ক্ষতচিহ্ন। সঙ্গে বাড়ছে পানিবাহিত রোগ, চারিদিকে ছড়িয়ে পড়েছে সর্দি, জ্বর, ডায়রিয়া ও চর্মরোগ। চরম দুর্ভোগে বানভাসী মানুষ। সংকট রয়েছে ওষুধ ও খাবার পানির। গোমতীর ভাঙন কবলিত বুড়িচং উপজেলার বেড়িবাঁধ সংলগ্ন অন্তত ৬টি গ্রামের মানুষের সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেকের ঘর স্রোতে ভেঙে পড়ায় আশ্রয়কেন্দ্রেই তাদের শেষ ভরসা। বেহাল অবস্থা রাস্তাঘাটের, তবে এখনও কোনো কোনো এলাকায় পানি রয়েছে। গোমতীর ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামত করা না গেলে বুড়বুড়িয়া ও বেড়াজাল সহ ৬টি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ কমবে না। জেলা প্রশাসনের তথ্য মতে বন্যায় কুমিল্লায় অন্তত ৩,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ভাই দেখতেছেন আপনি বাড়িঘর শেষ, ভাঙ্গা ছিঁড়া কিছুই নেই, চাকরিও নাই, এখন দাঁড়ার মতো যে এই সামর্থ্য নেই। মাদ্রাসা থাকতেছি, ঘর দুনিয়া সুকেশ মুকেশ তো ঘর দুনিয়া ৩-৪টা রুম, কি জিনিস না থাকে, ফ্যামিলি বলতে কি জিনিস না থাকে ভাই। দোয়ানো গেছি আমার ঘরও গেছি জীবনে পারবো না যে একটা ঘর তুলে নিজে থাকার মতো। কয় বছর জানি লাগে এই জায়গা বাড়ি ফুরাইতে, মাটি হালাইতে, ঘর করতে। আমরা 4টা ফ্যামিলি। কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও সার সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। পাশাপাশি ক্ষতি পুষিয়ে নিতে চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলে আগাম মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে পরামর্শ দিচ্ছেন তারা। সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু। কুড়িগ্রামের চর, দ্বীপচর এবং নিম্নাঞ্চলের অনেক এলাকা থেকে বন্যার পানি এখন পুরোপুরিভাবে সরে যায়, যার ফলে ওইসব অঞ্চলের কৃষকরা কিন্তু এবার রোপা এবং আবাদ করতে পারছেন না। এই পরিস্থিতিতে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হন, এজন্য স্থানীয় কৃষি বিভাগ পানি সরে যাওয়ার সাথে সাথে মাসকলাই এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছে। শুধু পরামর্শই নয়, তারা কিন্তু প্রণোদনাও দিচ্ছেন। জেলার 2100 কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে 1500 জন কৃষককে 5 কেজি করে মাসকলাই এবং 15 কেজি করে ডিএপি এবং এমওপি সার দেওয়া হচ্ছে। পাশাপাশি 600 কৃষকের প্রত্যেককে 1 বিঘা করে জমিতে আবাদের জন্য 1 কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ এবং 15 কেজি করে ডিএপি এবং এমওপি সার দেওয়া হচ্ছে। আজকে 270 জনকে এই বীজ দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। তো এখানে কিন্তু 200 জনকে মাসকলাই বীজ দেওয়া হবে এবং 70 জনকে বীজ দেওয়া হবে। তার মধ্যে এখন বিতরণ হবে শুধু মাসকলাই বীজ। জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্র জানিয়েছে যে এবার বন্যায় কৃষকরা প্রায় 2 লক্ষ কৃষক 107 কোটি টাকার মতো ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এই প্রণোদনা কিন্তু অপ্রতুল। পাশাপাশি তারা বলছেন যে আরও কিছু প্রণোদনা দেওয়া হলে কৃষকরা উপকৃত হতেন। এই ছিল কুড়িগ্রামের প্রণোদনার সার বীজ বিতরণ এবং আমন আবাদের সর্বশেষ তথ্য।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা নিয়ে টিএসসিতে কথা বলছেন কেন্দ্রীয় সমন্বয়করা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেখানে বিভাজনের রাজনীতি সৃষ্টি করা হয়, যেমনটা আমরা দেখেছি যখন 47-এ দেশটাকে ভাগ করার কথা ছিল, তখন আমরা দেখেছি সবাই এক হয়ে গিয়েছিল। 71 মুক্তিযুদ্ধ হয়েছিল, সবাই এক হয়ে গিয়েছিল। আবার 24-এ যখন খুনি ফেসিবাদকে আমরা পতন ঘটাতে চেয়েছিলাম, সবাই এক হয়ে গিয়েছিল। যখনই এখন আমরা বিনির্মাণের দিকে যাচ্ছি, পুনর্গঠনের দিকে যাচ্ছি, তখন আমরা দেখছি আবার বিভাজনের যে রাজনৈতিক যে টুল, সেটাকে আবার ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বুদ্ধিবৃত্তিক মহলে ফেসিবাদী রাজনীতিকে পুনর্বাসন করতে যাচ্ছেন, আপনারা ফেল মারছেন অনেক আগে। এই ছাত্র নাগরিক যাদেরকে আপনারা সিজলেস টাইমের জন্য আপনারা মেন্টাল ট্রমার মধ্যে ফেলে দিয়েছেন, তাদের রাজনৈতিক চিন্তাধারার বিকশিত হওয়ার পথটাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন। সেটির দায়ভার আপনাদেরকে নিতে হবে। সেটির দায়ভার যদি আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার, পুনর্বাসন করার চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে এই ছাত্র নাগরিক যারা শহীদ হয়েছে, আমরা ফিল করি তাদের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আমরা সবাইকে, বিশেষ করে আমাদের প্রজন্ম যারা রয়েছে, ছাত্র নাগরিকের যে প্রজন্ম রয়েছে, আমি আপনাদেরকে কিছু চিন্তা দিতে চাই। এই যে আওয়ামী ধর্ম প্রতিষ্ঠিত করেছিল, বঙ্গবন্ধুকে নবী হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছিল, পলিটিক্যাল নবী, পলিটিক্যাল কাল্ট, সেটিকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আমাদের চিন্তার জগৎকে উন্মুক্ত করতে হবে। আমাদের নিজেদের মধ্যে প্রিন্সিপালস, আমরা কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব, যেখানে কখনোই রূপে আর ফ্যাসিজম ফিরবে না, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে, যেখানে আমাকে কখনোই কোনো রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, সুতরাং আমার দাবিটি মেনে নাও। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুস ক্রিয়েট করতে হবে, আমাদের কিছু ক্রিয়েট করতে হবে, যে প্রিন্সিপালসের ভিত্তিতে, ভ্যালুজের ভিত্তিতে, যেখানে ছাত্র নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে সেটি লিগেসিকে মেনটেন করতে পারবো এবং আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রাটি আমরা নিশ্চিত করতে পারবো। সেই জায়গাতে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। মাথায় রাখতে হবে, গতকাল আমরা যেটি দেখেছি, যারা গণমাধ্যমের স্বাধীনতায় ক্ষমতা না আসতেই বিশ্বাস করে না, বিভিন্নভাবে চেপে ধরতে চায়, গণমাধ্যমের উপর হামলা করে, তারা যখন ক্ষমতায় যাবে, ক্ষমতার স্বাদটি পাবে, তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলো কিভাবে রক্ষা পাবে। শুনছিলাম টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর কথা। নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষকে সমান অধিকার দেওয়া সহ বিভিন্ন দাবিতে আজও শিল্পনগরী গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। টঙ্গী বিসিক, ভোগড়া বাইপাস, বাঘের বাজার ও মাওনা এলাকায় বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষ চলছে। এদিকে বহিরাগতদের হামলা থেকে কারখানা রক্ষায় নিরাপত্তা বাড়িয়েছে মালিকপক্ষ। পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে শিল্পনগরীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বলছেন, পোশাক খাতে অরাজকতা প্রতিহত করতে কেন্দ্রের নির্দেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলার পরিকল্পনা, সমর্থন ও ভূমিকার দায়ে হামাস নেতা সিনওয়ার সহ শীর্ষ 6 নেতার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্র। ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে অভিযোগ তিনি জঙ্গি গোষ্ঠীর প্রধান। 6 আসামির মধ্যে ইসমাইল হানিয়া সহ 3 জন ইতিমধ্যে মারা গেছেন। জীবিত বাকি 3 জন এখনও বিভিন্ন দেশে পলাতক আছেন। তাদের বিরুদ্ধে অস্ত্র সহায়তা দিয়ে জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহকে সমর্থন এবং ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের পরিকল্পনার অভিযোগ আনা হয়। এছাড়া বেসামরিক নাগরিকদের হত্যায় হামাসকে সহায়তা করেছে তারা। ইসরায়েল ভূখণ্ডে হামাসের হামলায় 40 জন মার্কিন নাগরিক সহ 1200 জন নিহত হয়। ইসরায়েলের পাল্টা হামলায় নিহত হয় 40,500-এরও বেশি ফিলিস্তিনি। এবার খেলার খবর। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফিরবেন আজ।
জানা গেছে দুই দলে ঢাকায় আসবেন খেলোয়াড়রা। রাত 11টার ফ্লাইটে আসবে একটি গ্রুপ, আরেকটি গ্রুপ আসবে রাত 2টায়। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবাই ফিরলেও অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরবেন কিনা তা জানা যায়নি। দেশে ফিরে বাংলাদেশের ক্রিকেটাররা বেশি দিন বিশ্রামের সুযোগ পাবেন না, কারণ চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। শক্তিশালী দলটির বিপক্ষে 2টি টেস্ট খেলবে শান্তর দল। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।